নমস্কার, আমি মৌ। আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি একটি অত্যন্ত মজার হাসির গল্প, পরশুরামের লেখা জয়হরির জেব্রা। আমি নিশ্চিত যে এই গল্পটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবং আপনারা ভীষণ মজা পাবেন। যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন। শুরু করছি আমার আজকের গল্প পাঠ, পরশুরামের লেখা একটি অত্যন্ত মজার হাসির গল্প, জয়হরির জেব্রা। এই আখ্যানের নায়ক জয়হরি হাজরা, নায়িকা বেতসী চাকলাদার, উপনায়ক উপনায়িকা গুটিকতক জন্তু, যথা একটি বিলাতি কুত্তা, একটি দেশি কুত্তি, একটি আরবি ঘোড়া এবং একটি ভারতীয় জেব্রা। লেডিস ফার্স্ট এই আধুনিক নীতি অনুসারে প্রথমে বেতসীর পরিচয় দেব, তারপর জয়হরির কথা বলবো। জন্তুদের অবতারণা যথাস্থানে করলেই চলবে। বেতসী বিলাতে জন্মেছিল রানী দ্বিতীয় এলিজাবেথের 5 বৎসর পরে। তার বাপমা ব্রিটিশ ভক্ত ছিলেন, সেজন্য মেয়ের নাম এলিজাবেথ রেখেছিলেন, সংক্ষেপে বেটসি। কিন্তু সে নাম পরে বদলানো হয়। ভারতবর্ষে ফেরবার সময় জাহাজে একজন ইংরেজ স্ত্রীলোক বেটসির মাকে ডার্টি নিগার বলেছিল। তাতেই রেগে গিয়ে তিনি তখনই মেয়ের বেটসি নাম বদলে বেতসী করলেন। বেতসীর বাবা প্রতাপ চাকলাদার ধনীর সন্তান। এদেশে শিক্ষা সমাপ্ত করে সস্ত্রীক বিলাত গিয়েছিলেন এবং সেখানে 5-6 বৎসর বাস করে কৃষি ও পশুপালন শিখেছিলেন। ফিরে এসে উলুবেড়ের কাছে তাঁর পৈতৃক জমিদারি হোগলবেড়েতে 300 বিঘা জমির উপর ফুল, ফল, ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর, টমেটো ইত্যাদির বাগান এবং বিস্তর গরু রেখে ডেয়ারি ফার্ম করলেন। তাছাড়া ভেড়া, ছাগল, শুয়ার, মুরগি, হাঁস পুষে তারও ব্যবসা চালাতে লাগলেন। একটি উত্তম বাগান বাড়ি বানিয়ে সপরিবারে সেখানেই তিনি বাস করতেন। মাঝে মাঝে কলকাতায় যেতেন। 17 বৎসর ধরে ব্যবসা ভালোই চলল, লাভও প্রচুর হতে লাগলো। তারপর প্রতাপ চাকলাদার মারা গেলেন। বেতসীর মা অতসী পড়লেন মুশকিলে। স্বামীর হাতে গড়া অত বড় ব্যবসাটি চালাবার ভার কাকে দেবেন? তার ছেলে নেই, একমাত্র সন্তান বেতসী। নায়েব হরকালী মাইতি কাজের লোক বটে, কিন্তু অত্যন্ত বুড়ো হয়েছেন, তার উপর নির্ভর করা চলে না। স্থির করলেন সব বেচে দিয়ে তিনি কলকাতায় চলে যাবেন। কিন্তু বেতসী বলল, কিছু ভেবো না মা, আমি চালাবো, বাবার কাছে সব শিখেছি। অতসী কিন্তু ভরসা পেলেন না। তবু মেয়ের জেদ দেখে ভাবলেন 2 বছর দেখাই যাক না, তারপর না হয় বেচে ফেলা যাবে। একটি উপযুক্ত জামাই যদি পাওয়া যায় তবে তার কোনো ভাবনা আর থাকে না। কিন্তু মেয়েটা যে বড় বেয়ারা, এত বয়সেও তার কাণ্ড জ্ঞান হলো না। অতসী উঠে পড়ে জামাইয়ের খোঁজ করতে লাগলেন। মেয়েকে নিয়ে ঘন ঘন কলকাতায় গেলেন, পার্টি দিলেন, বহু পরিবারের সঙ্গে মিশলেন, বাছা বাছা পাত্রদের হোগলবেড়েতে নিমন্ত্রণ করে আনলেন, কিন্তু কিছুই ফল হলো না। প্রতাপ চাকলাদারের সম্পত্তির লোভে অনেক সুপাত্র আর কুপাত্র এগিয়ে এসেছিল, কিন্তু বেতসীর সঙ্গে 2 দিন মেশার পরেই তারা সরে পড়ল। তার গড়ন ভালো, রং খুব ফর্সা, কিন্তু মুখে লাবণ্যের বড় অভাব আছে। সে মেমের মতন ব্রিচেস পরে ঘোড়ায় চড়ে তার 300 বিঘা ফার্ম পরিদর্শন করে, কর্মচারীদের উপর হুকুম চালায়, শাসনও করে। তার রূপ চিত্তাকর্ষক নয়, মেজাজও উগ্র, সেজন্য তার মায়ের সব চেষ্টাই প্রায় ব্যর্থ হলো। বেতসী বলল, তোমার জামাই না জুটলো তো বয়েই গেল, আমি কারো তোয়াক্কা রাখি না, বাবার ফার্ম আমি একাই চালাবো। কিন্তু অতসী দেখলেন ফার্মের আয় আগের মতন হচ্ছে না। বেতসী তার মাকে আশ্বাস দিলে, কোনো ভয় নেই মা, 2 দিন পরে সব ঠিক হয়ে যাবে। জয়হরি হাজরার নামটি সেকেলে,
কিন্তু সেজন্য তার বাপ মাকে দায়ী করা যায় না। তার হরিভক্ত ঠাকুর দাদাই ওই নাম রেখেছিলেন। জয়হরি মধ্যবিত্ত গৃহস্থের সন্তান, লেখাপড়ায় খুব ভালো। একটা স্কলারশিপ জোগাড় করে বিলাত গিয়েছিল। সুতো আর কাপড় রঙানো শিখে 3 বছর পরে ফিরে এলো। এসেই আমেদাবাদে একটি বড় মিলে তার চাকরিও জুটে গেল। 2 বছর পরে তা ছেড়ে দিয়ে নিজেই একটি ব্লিচিং অ্যান্ড ডাইং ফ্যাক্টরি খুলল। সে কারখানা খুব ভালোই চলছিল, লাভও বেশ হচ্ছিল। তারপর ঘটল এক দুর্ঘটনা। জয়হরির শিকারের শখ ছিল। গন্ডাল স্টেটের জঙ্গলে একটা বুনো শুয়োরের আক্রমণে তার পা জখম হলো। ঘা সারল, কিন্তু জয়হরি একটু খোঁড়া হয়ে গেল। হাঁটবার সময় তাকে লাঠিতে ভর দিতে হয়। এর কিছু আগেই তার বাপমা মারা গিয়েছিলেন। সে তার কারখানা ভালো দামে বেচে দিয়ে পৈতৃক পুরনো বাস্তুভিটা খাগড়াডাঙ্গায় চলে এলো। এই গ্রামটি হোগলবেড়ের লাগাও। জয়হরির অর্থলোভ নেই, বিবাহেরও ইচ্ছা নেই। সে হিসেব করে দেখেছে তার যা পুঁজি আছে তাতে স্বচ্ছন্দে জীবন সে কাটিয়ে দিতে পারবে। কিন্তু যে বিদ্যা সে শিখেছে তার চর্চা সে একেবারে ছাড়তে পারল না। খাগড়াডাঙ্গার পুরনো ছোট বাড়িটা মেরামত করে বাসের উপযুক্ত করে নিল এবং সেখানেই নানা রকম পরীক্ষা করে শখ মেটাতে লাগলো। কিন্তু সুতো আর কাপড় ছোবানো নয়, জীবন্ত জন্তুর গায়ে রং ধরানো। জয়হরির জমির একদিকে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা আর 3 দিকে ধান ক্ষেত। রাস্তার দিকে সে কাঁটাতারের বেড়া লাগিয়েছে, আর সব দিকে ফণিমনসা বাগ, ভেরেন্ডা ইত্যাদির পুরনো বেড়াই আছে। তার বাড়ির সামনে এখন আর জঙ্গল নেই, সুন্দর একটি মাঠ হয়েছে। তার মাঝে মাঝে কয়েকটি গাছ আছে। বাড়ির পিছন দিকে গোটাকতক চালা ঘর উঠেছে, তাতে তার পোষা জন্তু আর কয়েকজন চাকর থাকে। জয়হরি এখানে আসার কয়েক মাস পরেই দেখা গেল তার বাড়ির সামনের মাঠে হরেক রকম অদ্ভুত জানোয়ার চড়ে বেড়াচ্ছে। আশেপাশের গ্রাম থেকে বহু লোক এসে দেখে যেতে লাগলো। বেতসির কাছে খবর পৌঁছল খাগড়াডাঙ্গায় একজন খোঁড়া বাবু আজব চিড়িয়াখানা বানিয়েছে, পয়সা লাগে না, কলকাতা থেকেও লোকে দেখতে আসছে। বেতসির একটু রাগ হলো। চাকলাদার বংশ এই অঞ্চলের সবচেয়ে মান্যগণ্য জমিদার। একজন বাইরের লোক এসে চিড়িয়াখানা বানিয়েছে, অথচ সেখানে একবার পায়ের ধুলো দেবার জন্যে বেতসি আর তার মাকে অনুরোধ করা হয়নি কেন? বেতসি শুনেছে লোকটার নাম জয়হরি হলেও সে নাকি বিলাত ফেরত, সুতরাং তাকে অবজ্ঞা করে উড়িয়ে দিতে সে পারল না। কৌতূহল দমন করতে না পেরে একদিন সকালবেলা সে তার প্রকাণ্ড কুকুর প্রিন্সকে সঙ্গে নিয়ে জয়হরির জন্তুর বাগান দেখতে গেল। তারের বেড়ার ফটকের কাছে দাঁড়িয়ে বেতসি অবাক হয়ে দেখতে লাগল। 3টে নীল রঙের ভেড়া চড়ে বেড়াচ্ছে। একটা সবুজ মেনি বেড়ালের কাছে 4টে বেগুনি বাচ্চা লাফালাফি করছে। একটা অদ্ভুত জানোয়ার ঘাস খাচ্ছে, গায়ের রং হলদে, তার উপর ঘোর ব্রাউন রঙের ফোঁটা। বেতসি প্রথমে ভেবেছিল চিতাবাঘ, কিন্তু দাড়ি আর শিং দেখে বুঝল জন্তুটা আসলে ছাগল। একটু দূরে একটা ডোবার কাছে গোটাকতক ময়ূরকণ্ঠী রঙের রাজহাঁস প্যাঁক প্যাঁক করছে। বাড়ির ছাদ থেকে হঠাৎ এক ঝাঁক লাল, নারঙ্গি, হলদে, সবুজ, নীল, বেগুনি রঙের পায়রা উড়ে চক্কর দিতে লাগলো, যেন কেউ রামধনু কুচি কুচি করে আকাশে ছড়িয়ে দিয়েছে। বেতসি উপর দিকে চেয়ে দেখছিল। এমন সময় তার কানে এলো, নমস্কার, দয়া করে ভিতরে আসবেন কি? বেতসি মাথা নামিয়ে দেখল একজন সুদর্শন যুবা বেড়ার ফটক খুলে দাঁড়িয়ে আছে, পরনে পায়জামা আর পাঞ্জাবি, হাতে একটা মোটা লাঠি। প্রতি নমস্কার করে বেতসি বলল, আপনি জয়হরি বাবু? আমার কুকুর নিয়ে ভিতরে যেতে পারি কি? থ্যাঙ্কস। বেড়ার ভিতরের মাঠে এসে বেতসি বলল,
অদ্ভুত সব জানোয়ার বানিয়েছেন। এর উদ্দেশ্য কিছু আছে, না শুধুই ছেলে খেলা? জয়হরি সহাস্যে বলল, আর্ট মাত্রই ছেলে খেলা। আমি এক নতুন রকমের আর্টের চর্চা করছি। লোকে কাগজ আর ক্যানভিসের উপর আঁকে, কাদা পাথর ধাতুর মূর্তি গড়ে। আমি তা না করে জীবন্ত প্রাণীর উপর রং লাগাচ্ছি। আমার মিডিয়াম আর টেকনিক একেবারে নতুন। নীল ভেড়া, সবুজ বেড়াল, ছাগলের গায়ে বাঘের ছাপ, একে আর্ট বলতে চান নাকি? আগে হ্যাঁ, প্রকৃতির অন্ধ অনুকরণ হলো নিকৃষ্ট আর্ট। যা আছে তার বৈচিত্র্য সাধন এবং তাকে আরও মনোরম করাই শ্রেষ্ঠ আর্ট। সুকুমার রায় লিখেছেন, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। কথাটা ঠাট্টা হলেও আর্টের মূল সূত্র এতেই আছে। আমি তা মনে করি না। শুনেছি আপনি সুতো আর কাপড় রঙানো শিখে এসেছেন। এখানে সময় নষ্ট না করে কোনো মিলে চাকরি নেন না কেন? জানোয়ারের গায়ে রং লাগানো একটা বদ খেয়াল ছাড়া আর কিছু নয়। সকলের দৃষ্টিতে বদ খেয়াল নয়। আমাদের কলামন্ত্রী রঙ্গবাহাদুর নাদান আমার কাজ দেখে খুব তারিফ করেছেন। বলেছেন, সোভিয়েত সরকারকে 108টি লাল ঘুঘু তিনি উপহার পাঠালে বড় ভালো হয়। তিনি নেহরুজির সঙ্গে এ সম্বন্ধে পরামর্শ করবেন। এই সময় বেতসীর পিছন দিকে এমন একটি ব্যাপার ঘটল যার ফল সুদূর প্রসারী। একটি গোলাপি রঙের দেশি কুকুর জয়হরির কাছে আসছিল। তাকে দেখেই বোঝা যায় মাসখানিক আগে তার বাচ্চা হয়েছে। বেতসীর বিলাতি কুকুর প্রিন্স তাকে দেখে মুগ্ধ হয়ে গেল। সে বিস্তর স্বদেশী আর ভারতীয় কুক্কুরি দেখেছে, কিন্তু এমন পদ্মকোরক বর্ণা শার্মেই পূর্বে তার নজরে পড়েনি। প্রিন্স বারকতক সেই গোলাপি কুত্তিকে প্রদক্ষিণ করে তার গা শুঁকল, তারপর আরেকটু ঘনিষ্ঠ হবার চেষ্টা করল। তখন গোলাপি হঠাৎ ঘ্যাক করে প্রিন্সের পায়ে কামড়ে দিয়ে পালিয়ে গেল। কেউ 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 করতে করতে প্রিন্স বেতসীর কাছে এলো। অগ্নিমূর্তি হয়ে বেতসী বলল, এ কি? আপনার নেড়ি কুত্তি আমার প্রিন্সকে কামড়ে দিল আর আপনি চুপ করে রইলেন? জয়হরি বলল, আপনি ভয় পাবেন না। আমার কুকুরটার শরীরে রোগ নেই। কুকুররা এমন কামড়াকামড়ি করেই থাকে, তাতে ক্ষতি হয় না। আপনি অনুমতি দেন তো আপনার কুকুরের পায়ে একটু টিংচার আয়োডিন লাগিয়ে দিতে পারি। আপনার হাতুড়ে চিকিৎসা আমি চাই না। কেন আপনার কুকুরকে আপনি রুখলেন না? কত বড় বংশে আমার এই অ্যালসেশিয়ানের জন্ম তা জানেন? প্রিন্সের বাপ ফ্রেডরিক দি গ্রেট, মা মারাইয়া তেরেজা। আপনার নেড়ি কুত্তি একে কামড়াবে আর আপনি হাঁ করে দেখবেন। ঘটনাটা হঠাৎ ঘটে গেল। আগে টের পেলে আমি বাধা দিতাম, কিন্তু আসল দোষী আপনার কুকুর। ও কেন নেড়ি কুত্তির কাছে গেল? উচ্চ কুলোদ্ভব হলেও আপনার প্রিন্সের নজর কিন্তু ছোট। অনেক বোকা লোক পেন্ট করা মেয়ে দেখলে ভুলে যায়। প্রিন্সও সেই রকম নেড়ি কুত্তির গোলাপি রং দেখে ভুলেছে। জানে না যে ওটা কঙ্গো রেডের রং। কাছে গেছে বলেই প্রিন্সকে কামড়াবে? হ্যাঁ, আপনি একটু স্থির হয়ে ব্যাপারটি বোঝার চেষ্টা করুন। আমি যদি হঠাৎ আপনাকে অপমান করতাম, খবরের কাগজে যাকে বলে শ্লীলতাহানি, তাহলে আপনি কি করতেন? চুপ করে সইতেন কি? আপনাকে লাথি মারতাম, হাতে চাবুক থাকলে আচ্ছা করে কষিয়ে দিতাম। ঠিক কথা। সেরকম করাই আপনার উচিত হতো। নারী মাত্রেই আত্মসম্মান রক্ষার অধিকার তার আছে। আমাদের এই ভারতবর্ষ হচ্ছে বীরাঙ্গনা সতী নারীর দেশ। সেই ট্র্যাডিশন এদেশের কুত্তিদের মধ্যেও একটু থাকবে, তা আর বিচিত্র কি? ওসব বাজে কথা আমি শুনতে চাই না।
আপনি এই নেড়িটাকে গুলি করে মারবেন কিনা বলুন, আর আমার প্রিন্সের যে ইনফেকশন হলো তার ড্যামেজ কি দেবেন আপনি বলুন। মাপ করবেন মিস চাকলাদার, কুত্তিটির বা আমার কিছুমাত্র অপরাধ হয়নি, শুধু শুধু দণ্ড দেব কেন? বেশ বেশ, আমার উকিল আপনাকে চিঠি পাঠাবেন, আদালত আপনাকে রেহাই দেয় কিনা আমিও দেখব। বাড়ি ফিরে এসে বেতসী স্থির হয়ে থাকতে পারল না। তখনই মোটরে চড়ে উলু বেড়ে গেল। সেখানকার উকিল বিষ্ণু বারুজ্যের সঙ্গে তার বাবার খুব বন্ধুত্ব ছিল। তাকে সব কথা উত্তেজিত ভাষায় তরবর তরবর করে জানিয়ে বেতসী বলল, ওই জয়হরি হাজরাকে সাজা দিতেই হবে জ্যাঠামশাই, যত টাকা লাগে খরচ করব আমি। বিষ্ণুবাবু বললেন, আগে মাথা ঠান্ডা করে ব্যাপারটা বোঝবার চেষ্টা করো। যদি মনে করো যে তোমার কুকুরের রোগ হবার ভয় আছে, তবে আজই ওকে কলকাতায় পাঠাও। বেলগাছিয়া হাসপাতালে অ্যান্টিরাবিজ ইঞ্জেকশন দিয়ে দেবে, কিন্তু মকদ্দমার খেয়াল তুমি ছেড়ে দাও। জয়হরির কুকুরটা যদি খ্যাপা হতো আর তোমার কুকুরকে রাস্তায় কামড়ে দিত, তাহলেও বা কথা ছিল, কিন্তু তোমার কুকুর জয়হরির কম্পাউন্ডে ঢুকে কামড় খেয়েছে, এতে কোনো ক্লেম আনা যায় না, মকদ্দমা করলে লোক হাসবে। বিষ্ণুবাবু কিছুই করতে রাজি হলেন না। বেতসী তাঁর কাছ থেকে সোজা মহকুমা হাকিম অরুণ ঘোষের বাড়ি গেল। তাকে নিজের পরিচয় আর ব্যাপারটা জানিয়ে বলল, স্যার, আপনাকে এর প্রতিকার করতেই হবে। আপনি পুলিশকে অর্ডার দিন, জয়হরির খেঁকি কুকুরটা ডেঞ্জারাস, তাকে এখনই মারা দরকার স্যার। আর জয়হরি একটা বুজরুক সারলাটন, নকল জানোয়ার বানিয়ে লোক ঠকাচ্ছে। জন্তুর গায়ে রং ধরানো তো একরকম ক্রুয়েলটিও বটে। তাকে অর্ডার করুন যেন 3 দিনের মধ্যে তার চিড়িয়াখানা ভেঙে দেয়। অরুণ ঘোষ একটু হেসে বললেন, আমি পুলিশকে বলে দিচ্ছি যেন জয়হরি বাবুর কুকুরটার খবর রোজ নেওয়া হয়। হাইড্রোফোবিয়ার লক্ষণ দেখলে অবশ্যই তাকে মেরে ফেলা হবে, কিন্তু জয়হরি বাবু যা করেছেন তা তো বেআইনি নয়, সাধারণের অনিষ্টকরও নয়, তাকে তো আমি জব্দ করতে পারি না মিস চাকলাদার। বেতসী অত্যন্ত রেগে গিয়ে হতাশ হয়ে বাড়ি ফিরে এলো। অনেকক্ষণ ভেবে ঠিক করল সে নিজেই জয়হরিকে সাজা দেবে। আগে একটা আলটিমেটাম দেবে, তা যদি না শোনে তবে মার লাগাবে। লোকটা খোঁড়া, বেশি মারা ঠিক হবে না, 1 ঘা চাবুক লাগালেই যথেষ্ট। কতক লোক যাতে জয়হরির এই নিগ্রহ দেখে তারও ব্যবস্থা করতে হবে। লোকে জানুক যে বেতসী চাকলাদার নিজেই বজ্জাতকে শাসন করতে পারে। বেতসী তার ধোবা নিমাই দাস আর সর্দার মালি গগন মণ্ডলকে ডেকে আনিয়ে বললে, ওহে, কাল সকাল 8টার সময় তোমরা জয়হরি হাজরার চিড়িয়াখানার সামনে হাজির থেকো, কেমন? নিমাই বললে, সেখানে গিয়ে কি করতে হবে দিদি সাহেব? কিচ্ছু করতে হবে না, শুধু একটা তামাশা দেখবে। যে আগে আমার ভাগ্নে নুটুকেও নিয়ে যাব। গগন মণ্ডল বললে, আমার ছেলে দুটোকেও নিয়ে যাব দিদি সাহেব। পরদিন সকালবেলা বেতসী তার আরবি ঘোড়ায় চড়ে একটা চাবুক হাতে নিয়ে জয়হরির মাঠের সামনে উপস্থিত হল। নিমাই ধোবা আর গগনমালী তাদের পরিবারবর্গের সঙ্গে আগেই সেখানে হাজির ছিল। জয়হরি বেড়ার ধারে ফটকের কাছে দাঁড়িয়ে তার ভেড়া আর ছাগলের পরস্পর ঢু মারা দেখছিল। বেতসীকে দেখে স্মিত মুখে বলল, গুড মর্নিং মিস চাকলাদার, আপনার প্রিন্স ভালো আছে তো? প্রশ্নের উত্তর না দিয়ে বেতসী বলল, আপনার সঙ্গে একটা কথা আছে, একবার বাইরে আসুন। ফটকের বাইরে এসে জয়হরি বলল, হুকুম করুন। ঘোড়ার উপর সোজা হয়ে বসে বেতসী বলল, দেখুন জয়হরি বাবু,
আপনাকে একটা আলটিমেটাম দিচ্ছি। কাল আমার সঙ্গে যে ব্যবহার করেছেন তার জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চাইবেন কি না, আর সেই নেড়ি কুত্তিটিকে গুলি করবেন কি না। নিতান্ত যদি মায়া হয় তবে গঙ্গার ওপারে বিদায় করবেন কি না বলুন। জয়হরি বলল, দুঃখ প্রকাশে আমার কিছুমাত্র আপত্তি নেই মিস চাকলাদার। আপনি অকারণে আমার উপর চটেছেন তাতে আমি খুবই দুঃখিত, কিন্তু ক্ষমা চাইতে বা নেড়ি কুত্তিকে মারতে বা তাড়াতে আমি পারবো না। চাবুক তুলে বেতসী বলল, ঠিক আছে, তবে তবে এই নিন। বেতসীর চাবুক জয়হরির পিঠে পড়বার আগে একটু পারিপার্শ্বিক ঘটনাবলীর বিবরণ আবশ্যক। মাঠের একটা কদম গাছের আড়াল থেকে একটি জেব্রা বেরিয়ে এলো, কিন্তু বেতসীর সেদিকে নজর ছিল না। এই ভারতীয় জন্তুটি আফ্রিকার জেব্রার চাইতে কিছু ছোট, পেট একটু বেশি মোটা, কিন্তু গায়ের রং আর ডোরা দাগে কোনো তফাত নেই। অচেনা জানোয়ার দেখে নিমাই ধোবার ভাগ্নে নুটু বলল, মামা মামা, ওটা কি গো? নিমাই বলল, চিনতে লাগছিস? ও তো আমাদের সৈরভী রে, সেই যে গাধীটার মজায় বাদ ধরেছিল বোচকা বইতে লাড়তো, তাই তো জয়হরি বাবুকে 10 টাকায় বেচে দিনু। এখন ভালো খেয়ে আর জিরেন পেয়ে সৈরভীর কি যে রূপ হয়েছে দেখ, দেখ দিকিনি। বাবু আবার চিত্তির বিচিত্তির করে বাহার বাড়িয়ে দিয়েছে। সৈরভী তার পুরনো মনিবকে চিনতে পেরে খুশি হয়ে এগিয়ে আসছিল। বেতসীর চাবুক যখন জয়হরির পিঠে পড়বার উপক্রম করেছে, ঠিক সেই মুহূর্তে সৈরভীর কণ্ঠ থেকে আনন্দধ্বনি নির্গত হল, ভূচি ভূচি। তার অদ্ভুত রূপ দেখে আর ডাক শুনে বেতসীর ঘোড়া সামনের 2 পা তুলে দিয়ে চি চি করে উঠল। বেতসী সামলাতে পারল না, ধুপ করে পড়ে গেল, পড়েই অজ্ঞান। জ্ঞান ফিরে এলে বেতসী দেখল একটা ছোট গেলাস তার মুখের কাছে ধরে জয়হরি বলছে, এটুকু খেয়ে ফেলুন, ভালো বোধ করবেন। ক্ষীণ স্বরে বেতসী প্রশ্ন করল, কি ওটা? বিষ নয়, ব্র্যান্ডি, খেলে চাঙ্গা হয়ে উঠবেন। আমি কি স্বপ্ন দেখছি? এখন দেখছেন না, একটু আগে দেখছিলেন বটে। আপনি যেন মহিষাসুর বধের জন্যে খাঁড়া উঁচিয়েছিলেন, কিন্তু আপনার বাহনটি হঠাৎ ভরকে গিয়ে আপনাকে ফেলে দিল, তাতেই আপনার একটু চোট লেগেছে। নিমাই আর গগনের বউ ধরাধরি করে আপনাকে আমার বাড়িতে এনে শুইয়েছে। ওকি করছেন? খবরদার খবরদার, ওঠবার চেষ্টা করবেন না, চুপ করে শুয়ে থাকুন। আপনার মায়ের কাছে লোক গেছে, ডাক্তার নাগকে আনবার জন্যে উলুবেড়েতে মোটর পাঠানো হয়েছে, তাঁরা এখনই এসে পড়বেন। একটু পরে বেতসীর মা এসে পড়লেন। আরও কিছু পরে ডাক্তার নাগ তাঁর ব্যাগ নিয়ে ঘরে ঢুকলেন। বেতসীকে পরীক্ষা করে বললেন, হাতে আর কোমরে চোট লেগেছে, ও কিছু নয়, 4-5 দিনে সেরে যাবে। ডান পায়ের ফিভিউলা ভেঙেছে, সামনের সরু হাড়টা। হ্যাঁ, জোড়া লাগবে বই কি, ভয় নেই, খোঁড়া হয়ে যাবেন না, কিছুদিন পরেই আগের মতন হাঁটতে পারবেন। আরে না, জয়হরি বাবুর মতন লাঠি নেবার দরকার হবে না। আজ কাঠ দিয়ে বেঁধে দেব, 3-4 দিন পরে সদর হাসপাতালে নিয়ে গিয়ে এক্সরে করাবো, তারপর প্লাস্টার ব্যান্ডেজ লাগাবো, দরকার হয়তো একজন নার্স পাঠাতে পারি। বেতসী নিজের বাড়িতে এলে ডাক্তার তার চিকিৎসার যথোচিত ব্যবস্থা করলেন। বিছানায় শুয়ে সে বিগত ঘটনাবলী ভাবতে লাগল। নায়েব হরকালী মাইতি বহুদিনের পুরনো লোক,
তাঁর স্ত্রী মাইতিগিন্নি শয্যাগত বেতসীকে রোজ সন্ধেবেলা দেখতে আসেন। বুড়ির মুখের বাঁধন নেই, কিন্তু তার এলোমেলো কথায় বেতসী চটে না, বরং মজা পায়। পড়ে যাবার 2 সপ্তাহ পরে বেতসী অনেকটা ভালো বোধ করছে। বিছানা ছেড়ে ইজি চেয়ারে বসেছে। মাইতিগিন্নি তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। সবই গেরোর ফের দিদিমণি, সবই গেরোর ফের, কপালের লিখন। ভদ্রলোকের ছেলের ওপর কেনই বা তোমার রাগ হলো? কেনই বা মেম সাহেবের মতন ঘোড়সওয়ার হয়ে তাকে মারতে গেলে? তার তো কিছুই হলো না, লাভের মধ্যে তুমি ঠ্যাং ভাঙলে। বেতসী বলল, তুমি দেখো মাইতি দিদি, দেখো আমি আমি সেরে উঠে তাকে চাবুক মেরে জব্দ করি কিনা, আর তুমি দেখো। আরে দিদিমণি, চাবুক মেরে কি বেটা ছেলে জব্দ করা যায়? হ্যাঁ, ওদের একটু একটু করে সইয়ে সইয়ে জ্বালিয়ে পুড়িয়ে মারতে হয়, পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে হয়। বেটা ছেলে টিট করবার দাবাই হলো আলাদা দিদিমণি। দাবাইটা তুমি জানো নাকি? ও মা, তার জানি না, 3.5 কুড়ি বয়স হলো। 3 কুড়ি বছর ধরে বুড়ো মাইতির কাঁধে চেপে রইছি। দাবাইটা বলছি শোন। আগে আগে ভুলিয়ে ভালিয়ে বশ করতে হয়, হ্যাঁ, আশকারা দিয়ে যত্ন আত্তি করে মাথাটি খেতে হয়। তারপর যখন খুব পোষ মানবে, তুমি না হলে তার চলবেই না, তখন নাকে দড়ি দিয়ে চরকি ঘোরাবে, নাজেহাল করবে, কড়া কড়া চোপা ছাড়বে, নাকানি চোবানি খাওয়াবে। তোমার বুদ্ধি শুদ্ধি নেই দিদিমণি, আগেই চাবুক মারতে গিয়েছিলে, তাই তো গাধা ডেকে উঠল, ঘোড়া ভরকালো, আর তুমি পড়ে গিয়ে পা ভাঙলে। জয় হরি বাবু মানুষটা তো মন্দ নয়, এখানে এসে তোমার খবর নিয়ে যাচ্ছে। দেখতে শুনতে কথাবার্তায় ভালোই, তোমারই মতন বিলেত দেখা আছে, সেও খোঁড়া আর তুমিও খোঁড়া, বাধা তো কিছুই দেখছি না। কিন্তু তোমার মা যে বেঁকে দাঁড়িয়েছেন, বলছেন অমন মার মুখ খান্ডার মেয়েকে কেউ বিয়ে করবে না। কিন্তু তাই বলে জয় হরির মতন পাত্র তো আর হাত ছাড়া করতে পারি না। আমার ভাইজি বেবির সঙ্গে তার সম্বন্ধের চেষ্টা করব, দাদাকে লিখব বেবিকে যেন এখানে পাঠিয়ে দেন। মাইতিগিন্নি চলে যাবার পর বেতসীর মনে নানা রকম ভাবনা ঠেলাঠেলি করতে লাগলো। সম্মুখ সমরে তার পরাজয় হয়েছে, সে জখম হয়ে বাড়িতে আটকে আছে। ডাক্তারের মতন মিথ্যাবাদী 2টি নেই। এই সেদিন বলল 1 মাস, আবার এখন বলছে 3 মাস। ওদিকে শত্রু হাসছে, তার নেড়ি কুত্তি আর গাধাটাও বোধ হয় হাসছে। জয়হরির আস্পর্ধা কম নয়, এখানে এসে খোঁজ নিয়ে মহত্ব দেখাচ্ছে। বেবিকে বিয়ে করবেন? ইস, করলেই হলো। বেতসী শত্রুকে কিছুতেই হাতছাড়া হতে দেবে না। মাইতি বুড়ির দাবাই সে প্রয়োগ করবে। কূট যুদ্ধে শত্রুকে কাবু করে বশে আনতেও বাহাদুরি আছে। জয়হরি গাধাকে জেব্রা বানিয়েছে, বেতসী কি জয়হরিকে ভেড়া বানাতে পারবে না? সারা রাত তার ঘুম হলো না, মনের মধ্যে যেন ঝড় বইতে লাগলো। সকালে উঠেই বেতসী আরশিতে নিজের মুখখানা একবার দেখে নিল। তারপর মতি স্থির করে শত্রুর প্রতি তার প্রথম বোমা সে ছাড়ল। জয়হরিকে 2 লাইন চিঠি লিখে পাঠালো।
আপনার কুত্তি আর গাধাটাকে ক্ষমা করলুম, আপনাকেও করলুম। আপনিও আমাকে ক্ষমা করতে পারেন।